Wrestling has more than one royal family. You can't see me, my time is now. I hear voices in my head thinking. Here we go. তো গাইস, সবার প্রথমে আমি ভিডিও শুরু করার আগে নিজের সাপোর্টার্সদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, যেগুলো একেবারে না বললেই নয়। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি তোমাদের কাছে খুবই কৃতজ্ঞ যে আমি তোমাদের মতো সাপোর্টার্স পেয়েছি, যারা খারাপ হোক কিংবা ভালো সময় হোক সব সময় আমাকে সাপোর্ট করে গেছো। আর আমি নিজেকে সত্যি খুবই লাকি মনে করি যে আমি তোমাদের মতো সাপোর্টার্স বা বন্ধু পেয়েছি। আজকাল এরকম সেন্সিবল রেসলিং ফ্যান কোথায় বা পাওয়া যায়, আর খুবই কম মানুষ আছে যারা এই জিনিসটাকে বোঝে। আর হ্যাঁ, অ্যাকচুয়ালি এই একদিন আগে আমার এগেনস্টে যখন এত কিছু হচ্ছিল, তখন তোমাদের মধ্যে অনেকেই খুবই দুঃখী ছিল। আমি মেসেজ পেয়েছি ইনস্টাগ্রামেতে, মেসেঞ্জারে, তাছাড়া কমেন্ট বক্সও দেখতে পেয়েছিলাম। কিন্তু কি করব, আমি তখন আমার প্ল্যান রিভিল করতে পারতাম না, কারণ যদি সেথ রলিন্স আগে থেকেই বলে দিত যে আমি ল্যাংড়া নই, আমার পা ঠিক আছে, তাহলে সে হাইস্ট অফ দ্য সেঞ্চুরি 2.0 করতে পারতো না। আর টাকলা যদি আগে থেকে বলে দিত যে আমি আবার টুপি পরাতে চলেছি, কোনো সারপ্রাইজ হচ্ছে না, আমি ইমোশান নিয়ে খেলবো, তাহলে সে কখনোই ইমোশান নিয়ে খেলতে পারতো না, কারণ আমরা আগে থেকেই সব জেনে যেতাম। তাই জন্যই বলতো যে নতুন এরা আসতে চলেছে, আমরা অনেক সারপ্রাইজ পাবো। তো এইগুলো হচ্ছে খেলা। তো আমিও যদি সত্যিকারে আমার প্ল্যানটাকে আগে রিভিল করে দিতাম, তাহলে প্ল্যানটা কখনো সাকসেসফুল হতোই না। কিন্তু যখন হয়ে গেল, আমার কাজ হাসিল হয়ে গেল, তখনই আমি ওটাকে রিভিল করলাম। আর তারপর যে ভিডিওটা আমি বানালাম 20 মিনিটের লম্বা, সেটাতে তোমাদের রেসপন্স আমি খুবই ভালো পেয়েছি, তোমাদের খুশি আমি দেখতে পাচ্ছি, তোমরা সত্যিই খুবই খুশি। আর তোমাদের খুশি দেখে আমিও অনেক খুশি। তার আগের ভিডিওটাতে তোমাদের রিয়াকশান অন্য কিছুই ছিল, তোমরাও দুঃখী ছিলে। আর বলে রাখি যে এখনো পর্যন্ত আমি রোমানের এগেনস্টে যে কটা ভিডিও বানিয়েছি, দেখো হ্যাঁ, আমি যেগুলো কথাগুলো বলি সেগুলো সত্যি কথা, কিন্তু রোমানের এগেনস্টে ভিডিও বানানো মানে তার রিচ খুবই ডাউন হয়ে যায় ক্রাই বেবিসদের দৌলাতে। তো প্রত্যেকটার অবস্থা তো খুবই খারাপ ছিল, কিন্তু এইটার অবস্থা সব থেকে বেশি ভালো। এখনও পর্যন্ত যত কটা রোমানের এগেনস্টে ভিডিও বানিয়েছি, সব থেকে বেশি ভিউজ কিন্তু এতেই এসছে। আর এখানে শুধু আমার ভিউ তো কাউন্ট হবে না, যে আমার এগেনস্টে ভিডিও বানিয়েছে বোকার মতো, তার ভিউটাও কাউন্ট হবে। মোটামুটি 6 থেকে 7 হাজার ভিউজ তো হয়ে গেছে এখনও পর্যন্ত। তো আমার কথাগুলো কত লোকের কাছে পৌঁছে গেছে জানি, বেশিরভাগ রোমান ক্রাই বেবিস, কিন্তু কিছু সেন্সিবল লোকও রয়েছে, তাদের মেসেজও আমি পেয়েছি, নতুন সাবস্ক্রাইবার আমার, তাদের মেসেজও পেয়েছি। তো আমার কাজ তো হয়েই গেছে। আর মানুষের ঘৃণাকে কাজে লাগিয়েও যে নিজের কথা অনেকের কাছে পৌঁছে দেওয়া যায়, এটা হচ্ছে তারই প্রমাণ। সবসময় মিথ্যে প্রশংসা করার দরকার পড়ে না। আর আমি আজকের বুক ফুলিয়ে বলতে পারি যে কখনো আমাকে ভিউজ আনার জন্য রোমানের মিথ্যে প্রশংসা করতে হয়নি। আমার যে ভিডিওতে রোমান রিলেটেড কথা থাকে, সেই ভিডিওতেই শুধুমাত্র থাম্বনেলেতে আমি তাকে দিই বা তাকে নিয়ে কথা বলি। আমার প্রত্যেকটা ভিডিওতে বাই ডিফল্ট রোমান রেন্স থাম্বনেলেতে থাকে না, তোমরা পারলে চেক করে নাও আমার কটা থাম্বনেলেতে রোমান রয়েছে। আর যখনই বড় সড়ো কিছু থাকে তখনই রোমানকে আমি রাখি, নাহলে রাখি না, ওটা আমার স্বভাব নয়। তাতে ভিউজ আসুক কিংবা না আসুক, আর এই সব কিছু সম্ভব তোমাদের সাপোর্টের জন্যই। তোমাদের সাপোর্ট ছিল বলে আজ রেসেল এক্সপ্লেনার রয়েছে। আর আমার এই সবের পেছনে ইন্সপিরেশন বলতে পারো আমাদের সেথ ফ্রিকিং রলিন্স আর টাকলা, এরা ভাই আলাদাই লেভেলের। তো এরাই হচ্ছে ইন্সপিরেশন এইসব কাজে। ড্রু ম্যাকিন্টায়ারের মতো কথা বলার ধরন আর সেথ রলিন্স আর টাকলার বুদ্ধি, এটা দিয়েই আমি এই কাজটা করতে পারলাম। না হলে আমার মতো মানুষ যে কারোর ধার ধারে না, সে কেনই বা এসব করতে যাবে? আমি তো কারোর কথা শুনিই না। তো আবারও তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, তোমরা না থাকলে এটা হতোই না। আর তোমাদের খুশি আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট মেসেজেস দেখে আমিও সত্যিই খুবই খুশি। আর এই মুহূর্তে আমরা গান্থারকে যে চোখেতে দেখছি, রোমান ক্রাইবেবিসরা আমাকে সেই চোখেই দেখছে। খুবই হেট ভাই, আমাকে নিয়ে তো মানে পারলে ছিঁড়ে খায় একদম। তো দেখেও খুবই ভালো লাগছে, আমি তো এনজয় করছি এটা। তো চলো, যা বলার বলে নিয়েছি, আশা করি এই নিয়ে আমাকে আর কোনো কথা বলতে হবে না। আর আমি বলতেও চাই না, যে যা পারে বলুক, এবার তো শুধু নিউজ ভিডিওতে ফোকাস দেবো। তো চলো আজকের প্রথম নিউজ শুরু করা যাক, কিন্তু তার আগে अंगेन घात्रम नयने वक्त्रम न्यायेन राज्यम लवणेन भोज्यम। তো শুরুতেই আজকের ডেভ ম্যারিজের চাচার তরফ থেকে অনেকগুলো নিউজ চলে এসছে, ইনসাইডার নিউজ। তো দেখে না, প্রথমে অ্যাকচুয়ালি অরিজিনালি রেসলমেনিয়া 42 প্ল্যান কী ছিল। তো প্রথমে এমনটা ছিল যে রোমান ভার্সেস সেথ হবে আর কোডি ভার্সেস পাঙ্ক হবে। যেমনটা রোমান ভার্সেস সেথ হবে এটা তো আমরা জানতামই, কিন্তু তারপরে হয়ে যায় যে সেথ রলিন্স ইনজার্ড, তো তারপরে প্ল্যান চেঞ্জ হয়ে যায়। তো তারপর রাখা হয় সিএম পাঙ্ক ভার্সেস ব্রন ব্রেকার আর কোডি রোডস ভার্সেস রোমান রেন্স, যখন টাকলা রাজি হয়ে গিয়েছিল কিন্তু নাটক করছিল। তারপরে টাকলা নিজের কেরামতি দেখায়
আর এখন হয়ে যায় এই প্ল্যানটা সিএম পাঙ্ক ভার্সেস রোমান রেন্স, যারা একসময় চ্যালেঞ্জার হতো এখন তারা একে অপরের এগেনস্টে। তারপরেও দেখতে পাচ্ছি ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস কোডি রোডস, আর এখানে মেবি জেকব ফাটুকে হয়তো অ্যাড করা যেতে পারে, আর মনে হচ্ছে অ্যাড করেই দেবে, কারণ যেভাবে দেখতে পাচ্ছি এরা স্ম্যাকডাউনেতে লড়াই করছে একে অপরের সাথে, জেকব ফাটু অ্যাড হয়েই যাবে। আসলে ব্যাপারটা হচ্ছে প্রথমে কোডিকে অ্যাড করবে, তারপর দেখবে যে ফ্যান্সরা গাল দিচ্ছে কিনা, তারপরেও যদি ফ্যান্সরা গালাগালি দেয় তাহলে জেকব ফাটুকে অ্যাড করে দেবে, আর তারপর আরও বেশি গালাগালি খাবে। তো আপাতত এইটুকু প্ল্যান রয়েছে, এবারে এদের তো কোনো ঠিক নেই, যখন তখন প্ল্যান চেঞ্জ করে দিতে পারে। সিএম পাঙ্ক ভার্সেস কোডি, সিএম পাঙ্ক ভার্সেস রোমান তো রয়েছে, কিন্তু এই ড্রু ম্যাকিন্টায়ার এই জিনিসটা তো বহুত গড়বড় লাগছে। এখন দেখা যাক, আপাতত ক্লিয়ারিটি মানে ক্লিয়ার তো এটাই যে কোডি আর ড্রু ম্যাকিন্টায়ার তো থাকছে, আর কে অ্যাড হবে জানি না, তবে আমি র্যান্ডি অর্টনকে তো অবশ্যই দেখতে চাইবো, নাহলে র্যান্ডি অর্টন এবারেও ওই এর সাথে তার সাথে লড়াই করবে, কোনো লাভ কিছু হবে না, ওটা তো দেখতে চাই না। কম করে টাইটেল ম্যাচে তো থাকা উচিত, আর যদি এখানে একটা ফেডাল ফোর-ওয়ে ম্যাচ হয় তো আমার মনে হয় না কারোর তেমন কোনো আপত্তি থাকবে। জেকব ফাটু, র্যান্ডি অর্টন, ড্রু ম্যাকিন্টায়ার, কোডি রোডস, ভালোই ম্যাচ নাইট ওয়ানের মেন ইভেন্ট হিসাবে। আর আরেকটা প্ল্যান ছিল যে সেথ রলিন্স যদি ইনজার্ড না হতো তাহলে তো সেথ রলিন্সের কাছেই চ্যাম্পিয়নশিপ থাকতো, তাহলে এই কোডি রোডস ভার্সেস সিএম পাঙ্কের মধ্যে কিন্তু একটা ম্যাচ হতো এলিমিনেশন চেম্বারে, আর সেথ রলিন্সের কাছে চ্যাম্পিয়নশিপ থাকতো, কোডি রোডসও হারতো না। আর এলিমিনেশন চেম্বার যেহেতু শিকাগোতে হতে চলেছে, সিএম পাঙ্কের হোম টাউন, সেই উদ্দেশ্যে এখানে কোডি ভার্সেস সিএম পাঙ্ক রাখা হতো। তো এটা একটা অনেক বড় ম্যাচ, যেটা হলো না, কিন্তু ওটা অ্যাকচুয়ালি দেখতে গেলে না হয়েই ভালো হয়েছে, কারণ এলিমিনেশন চেম্বারে তো কোডি সিএম পাঙ্কের কাছে হারতো না, শুধুমাত্র শিকাগোতে হচ্ছে তাই ওই ম্যাচটা দেওয়া হয়েছে। এটা একটা র্যাসেলমেনিয়া লেভেলের ম্যাচ, তো এটা র্যাসেলমেনিয়াতে ডিজার্ভ করে। আর এজে স্টাইলসের সিচুয়েশন কী সে তো জানো, আর দেখে নাও এই হচ্ছে অবস্থা। 2023 সালে প্রিমিয়াম লাইভ ইভেন্টে একটাও ম্যাচ জেতেনি, 2024 সালেও সেই অবস্থা, 2025-এও সেই অবস্থা, আর 26 তো এখনো মানে বলবো সবে জানুয়ারি মাসটা হয়েছে, তো 26-এও একই অবস্থা। 26টা যদি বাদ দিয়েও দিই, এর আগের 3 বছর তো খুবই খারাপ অবস্থা, প্রিমিয়াম লাইভ ইভেন্টে ম্যাচেস লড়েছে কিন্তু একটাও জেতেনি, খুবই খারাপ স্ট্যাট। আর এজে স্টাইলসের রিটায়ারমেন্ট উপলক্ষে অনেক সুপারস্টার ট্রিবিউট দিয়েছে, ট্রাইবাল চিফ রোমান রেন্স, তারপর র্যান্ডি অর্টন, ফিন বেলার, শিনস্কে নাকামোরা, এরা সকলেই এজে স্টাইলসকে ট্রিবিউট দিয়েছে। আমরা স্টেফনি ম্যাকম্যানের পডকাস্টে সেটা দেখতে পাই। আর এবার সেথ রলিন্সকে জিজ্ঞেস করা হয় যে তুমি কি ওই মাস্ক পরা হুডি পরা লোকটা ছিলে যে ব্রন ব্রেকারের উপর অ্যাটাক করেছিল? তো সেথ রলিন্স বলে যে দেখো আমি সৌদি আরবে তো যাইনি, আর আমার কাঁধে এখন একটু প্রবলেম রয়েছে, তো আমি তো ওটা নয়, তবে ব্রন ব্রেকারের উপর অ্যাটাক করার জন্য আমার কোনো দরকার নেই, মানে আমি ইনজোর্ড অবস্থাতেও ব্রন ব্রেকারের উপর অ্যাটাক করতে পারি, তো না হওয়ার কিছু নেই। কিন্তু সেথ রলিন্স এটাকে ডিনাই করেছে যে সে তো করেনি, তবে সে চাইলে করতেই পারতো। তো হ্যাঁ, বুঝতে পারছো এটা সেথ রলিন্স তো নয়, ওটা অবশ্যই সেথ রলিন্স হয়তো নতুন একটা টিম বানাচ্ছে, আর ওটা সেই টিমেরই মেম্বার, যেটা সম্ভবত গ্রেসান ওয়ালার হতে পারে, কিংবা যদি এমন কোনো প্ল্যান নাও থেকে থাকে ওটা অস্টিন থিওরিও হতে পারে। তো এখন এখান থেকে পসিবিলিটি অনেক দিকেই যাচ্ছে, কিন্তু এবারে কোনটা করবে সেটা তো সেথ রলিন্স রিটার্ন করার পরেই আমরা জানতে পারবো, র্যাসেলমেনিয়ার আগে জেনে যাবো। এবারে টাকলা সব কিছু বিগড়ে না দিলেই হলো। আর গাইস চলো এবার এই প্রশ্নের উত্তরটা খোঁজা যাক যে ক্রিস জেরিকো কেন আসলো না। তোমাদের অনেকেরই প্রশ্ন যে হ্যাঁ ক্রিস জেরিকো কেন এলো না। তো এবারে সিচুয়েশান কী বলো, মানে এই নিউজ সোর্সের ওপরে আমরা বিশ্বাস করে থাকি, রিপোর্টসের ওপরে, আর এরা মাঝে মাঝে এমন কাজ করে না মানে বলার মতো নয়। তো এরা প্রথমে বললো ক্রিস জেরিকোর তো কন্ট্রাক্ট নাকি সাইন হয়েই গেছে প্রায়, মানে ডিল অফার করেছে, ক্রিস জেরিকো হয়তো সাইন করে দেবে। রয়ের প্রথম যে ওই নেটফ্লিক্স নয়, স্ট্রেঞ্জার থিংসের সাথে যে কোলাবোরেশনটা ছিল সেইখানে দেখতে পেলাম না। তারপরে বলছে আমরা রয়্যাল রাম্বলে তো দেখতে পেয়েই যাব, তো সেখানেও পেলাম না। আর এখন বলছে যে ক্রিস জেরিকো নাকি এখন AEWর অফিসিয়াল রোস্টার পেজে লিস্টেড রয়েছে। তো এই জিনিসটা এরা আগে চেক করতে পারলো না, মানে রয়্যাল রাম্বল যখন হচ্ছে বা রয়্যাল রাম্বল হওয়ার আগে তারা তো চেক করতে পারতো, তারা ক্রিস জেরিকোকে AEWর পেজেতেই দেখতে পেয়ে যেত, তাহলে আর এত কিছু বলতে হতো না যে সে আসছে, রতে আসছে, রয়্যাল রাম্বলে আসছে। মানে এরা ইচ্ছা করে নাকি হাইপ বাড়ানোর জন্য করে জানি না, টাকলা এদেরকে কি টাকা দিয়ে রেখেছে যে তোমরা হাইপ বাড়াও আর পরে গিয়ে রিভিল করবে। এটা তো স্বাভাবিক ব্যাপার যে ক্রিস জেরিকো যখন AEW রোস্টার পেজে লিস্টে রয়েছে এখনো পর্যন্ত অফিসিয়ালি, তাহলে সে তো WWE সাথে কন্ট্রাক্টে নেই, তাহলে এরা কোথাকারের নিউজ দিচ্ছে এত। আর আমি দেখেছি প্রত্যেকবার এরকমই হয়, এই যেমন বলা হচ্ছিল যে ক্রিস জেরিকো রয়ের প্রথম এপিসোডই আসবে, যখন এলো না তখন PW ইনসাইডার নিউজ দিচ্ছে যে না ক্রিস জেরিকোকে তো শিডিউল করাই ছিল না, তো শিডিউল করা ছিল না এটা রয়ের আগে তোমরা জানতে পারলে না, পরেই জানতে পারলে। এবার এখনও এখনও আপাতত ক্রিস জেরিকো AEW রোস্টার পেজেতেই রয়েছে। AEWর সাথে তার কন্ট্রাক্ট তো শেষ হয়ে যাওয়ার কথা ছিল 31শে ডিসেম্বর,
তাহলে কি এখনও শেষ হয়নি আর টনি খান এখনও বিনা কারণে তাকে লিস্টে রেখে দেবে? তো সিচুয়েশান দেখো কিছুই বোঝা যাচ্ছে না। হতে পারে যে ক্রিস জেরিকো মত পাল্টে নিচ্ছে, সে ডাব্লিউডব্লিউতে আর আসছে না, সে AEWতেই থাকার সিদ্ধান্ত নিয়েছে, যার জন্য নতুন কন্ট্রাক্ট হয়তো সাইন করেছে আর যার ফলে তাকে আমরা AEW রোস্টারের পেজে দেখতে পাচ্ছি। আর দ্বিতীয় যেটা হতে পারে সেটা হচ্ছে ডাব্লিউডব্লিউর সাথে ডিল সাইন করে নিয়েছে আর টাকলা আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য সারপ্রাইজ দেয়নি। মানে আমরা তো এক্সপেক্ট করেছিলাম যে ক্রিস জেরিকো আসবে, তাই ক্রিস জেরিকোকে না এনে সারপ্রাইজ দিয়ে দিল আমাদেরকে। এখনকার যুগে সারপ্রাইজ নেই, এটাই অনেক বড় সারপ্রাইজ। তো এটা যদি হয় যে ক্রিস জেরিকো ডাব্লিউডব্লিউর সাথে সাইন করে নিয়েছে আর টাকলা নিয়ে আসছে না, এটা সেই বেকি লিঞ্চের মতো অবস্থা হবে। মনে আছে আগের বছর বেকি লিঞ্চের সাথে কী হয়েছিল? রয়্যাল এপিসোডে এলো না, রয়্যাল রাম্বলে এলো না, এলিমিনেশন চেম্বারে এলো না, এমন একটা জায়গায় এলো যখন তার পুরো হাইপ শেষ, কোনো দরকার নেই। আর বেকি লিঞ্চ কোথায় রিটার্ন করেছিল তোমাদের নিশ্চয়ই মনেও আছে, মানে মনে আছে কিনা জানি না, রেসলমেনিয়াতে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য রিটার্ন করেছিল। আমি তো নিজেই ভুলে গেছিলাম, আমাকে সার্চ করে বের করতে হলো। তো এবারও সেইটা না হয়ে যায়। রয়্যাল এপিসোডে আসার কথা ছিল, এলো না। রয়্যাল রাম্বলে আসার কথা ছিল, এলো না। সম্ভবত রোড টু রেসলমেনিয়াতে কোথাও আমরা দেখতে পাবো না। একেবারে হয়তো রেসলমেনিয়াতে এক্সপেক্ট করবো, সেখানেও হয়তো দেখতে পাবো না। মেবি র আফটার মেনিয়াতে আসতেও পারে, হয়তো সেখানেও দেখতে পাবো না। তো এই করে করে পুরো হাইপটা নষ্ট করে দিয়েছে। রয়্যাল রাম্বল এলে আমার মনে হচ্ছে সেটাই পারফেক্ট জায়গা ছিল। আমরা আগে থেকে জানতাম, আন্দাজ লাগিয়ে নিয়েছিলাম, তাতে কি হয়েছে? ওটাই পারফেক্ট সময় ছিল। কোনো জিনিস যখন হওয়ার সময় আসে তখন করে দেওয়া ভালো। এই টেনে টেনে লম্বা করলে পুরো হাইপ মজা সব নষ্ট হয়ে যায়। আর ক্রিস জেরিকো এখনও ডাব্লিউডব্লিউতে পদার্পণ করলো না বা রিটার্নই করলো না, তার মধ্যেই হাইপ কমে গেছে। এখন যদি ক্রিস জেরিকো চলেও আসে, আমাদের রিয়াকশান বড় সাদামাটা হবে। কারণ যখন এক্সপেক্ট করেছিলাম, যখন সবথেকে ভালো মোমেন্ট ছিল রয়্যাল রাম্বলের 30 নম্বর স্পট, সেখানে গানথারকে পাঠিয়ে দিয়েছে। তো যে ডিসঅ্যাপয়েন্টমেন্টটা আমাদের হয়েছে সে তো বলার মতো নয়। এবার যদি ক্রিস জেরিকো চলেও আসে, তো ফ্যান্সদের রিয়াকশান তো আসার সময় খুব ভালো পাবে, কিন্তু তারপরে সেই সব বসে যাবে। তো আমার মনে হচ্ছে যে একটা খুবই ভালো অপরচুনিটি ডাব্লিউডব্লিউ হয়তো মিস করে দিচ্ছে। এখনও চাইলে করাতে পারে, এখনও সময় আছে, কিন্তু এইরকম করা উচিত তো নয়। এবার আমরা তো আদৌ জানি না যে সে সত্যি ডাব্লিউডব্লিউর সাথে সাইন করেছে নাকি করেনি। যদি করেই থাকে তাহলে AEWর পেজে তার নাম কেন থাকবে? তো কিছুই বলা যাচ্ছে না। হয়তো দেখতে পেলাম, আমরা ডাব্লিউডব্লিউতে এক্সপেক্ট করছি আর ক্রিস জেরিকো রিটার্ন করলো কোনো একটা AEW শোতে। সেটা হয়ে গেলে তো আর কিছু বলার, মানে আর কোনো সন্দেহই থাকবে না। ক্রিস জেরিকো তার সিদ্ধান্ত বদলে নিয়ে আবার AEWতেই ফিরে গেছে, সে সেখানেই রিটায়ার হবে। তো সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে বা নিউজের জন্য ওয়েট করতে পারি। এখন তো নিউজ সোর্সও খুব একটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। কত রকমের নিউজ আমরা পেলাম, তো এখন আমাদের শুধু ওয়েট করা ছাড়া আর কোনো কাজই নেই। তো আশা করি এই সিচুয়েশানটা তোমাদের ক্লিয়ার হয়েছে। মাথা তো আমারও বহুত গুলাচ্ছে, দেখা যাক ভবিষ্যতে কী দেখতে পাই। তো চলো, যাদের ভিডিওটা ভালো লাগলো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, যাতে এরকম ভিডিও রেগুলার সবার আগে পেতে থাকো। আর পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও। আর চলো, এবার দেখা হচ্ছে পরবর্তী একটা নিউজ ভিডিওতে।